প্রিয় ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের বাংলা অনার্স রয়েছে ডিএসসিসি 5 এবং ডিএসসিসি 6-এ তোমরা 100% কোশ্চেন কমন পেয়েছো। তো আজকে শিক্ষা সদন টিউটোরিয়াল হলের উপস্থাপনায় তোমাদের আলোচ্য বিষয় বাংলা অনার্স ডিএসসিসি 7 নিয়ে আমি তোমাদের একবার বলেছিলাম যে তোমাদের সিলেবাসটা চেঞ্জ হয়েছে। তো তোমরা যারা এখন বর্তমানে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। তোমাদের সিলেবাসে কোনো চেঞ্জ হয়নি বা চেঞ্জ করেনি ক্যালকাটা ইউনিভার্সিটি। এর পরবর্তী মানে আগামী বছরে যারা ফোর্থ সেমিস্টারে ডিএসসিসি 7-এ বাংলা অনার্স পরীক্ষা দেবে তাদের মডিউল 1, মডিউল 2 এবং মডিউল 3-তে যে ছোটো গল্পগুলো আছে তার বদলে তাদেরকে আর একটা উপন্যাস তাদেরকে পরীক্ষা দিতে হবে। তাই তোমাদের যখন সিলেবাস চেঞ্জই হয়নি তাই আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন আকারে যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো তোমরা প্রথম থেকে ভালোভাবে রেডি করো। তোমাদের 15 নম্বরের কোশ্চেন প্রত্যেকটা মডিউল থেকে 2টো করে প্রশ্ন আসে, একটা লিখতে হয়, এবং 5 নম্বরের কোশ্চেন প্রত্যেকটা মডিউল থেকে 2টো করে প্রশ্ন আসে, একটা লিখতে হয়, এবং 1 নম্বরের 15টা প্রশ্ন লিখতে হয়। তোমাদের প্রথম মডিউলে রয়েছে কপালকুণ্ডলা থেকে তোমাদের জন্য এবছরের জন্য যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট তোমরা রেডি করবে সেই প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণে সার্থকতা বিচার করো। কপালকুণ্ডলা উপন্যাসে মতি বিবির কাহিনীর সার্থকতা বিচার করো। কপালকুণ্ডলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র তৎকালীন সমাজের যে চিত্র ফুটিয়ে তুলেছেন তা বর্ণনা করো। কপালকুণ্ডলা উপন্যাসে কপালকুণ্ডলার চরিত্র নবকুমারের চরিত্র, কাপালিক চরিত্র। তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি, তোমরা যেহেতু এত বড় একটা উপন্যাস তোমরা চেষ্টা করো এই 4টে চরিত্র যে আমি দিলাম 4টে চরিত্রকে সবার আগে রেডি করো। তার মধ্যে নবকুমার চরিত্র, কপালকুণ্ডলা চরিত্র সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এগুলো ছাড়া তোমরা কাপালিক চরিত্রটা একবার দেখে রেখো তাহলেই হবে। আর কপালকুণ্ডলা উপন্যাসে নামকরণের সার্থকতাটা দেখো। আর কপালকুণ্ডলা উপন্যাসে আখ্যায়িক ইতিহাসের ফ্রেমে বাঁধানো স্বরূপের দিক থেকে একটি ঐতিহাসিক উপন্যাস হিসাবে কতটা সার্থক, এই 4টে প্রশ্নকে তোমরা একটু দেখে রেখো। মতি বিবির চরিত্র, এই 4-5টা প্রশ্নকে একটু তোমরা রেডি করে রেখো। আর 5 নম্বরের প্রশ্নের জন্য বলি, আমি দেখো 5 নম্বরের প্রশ্ন লাইন তুলে এখানে যে কটা প্রশ্ন রেখেছি তোমরা সে কটা প্রশ্ন করে যাও। একটা প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে আমি আশা করি, বলতে পারি। এত বড় উপন্যাসের 5 নম্বরের কোশ্চেন প্রেডিক্ট করা খুব কঠিন ব্যাপার। এত বড় একটা উপন্যাস, এতগুলো অধ্যায়, তো তার মধ্যে কোন লাইন তুলে প্রশ্ন দেবে তার মধ্যে আমি তোমাদের কিছু লাইন বলে দিই। যদি জানতাম শ্রীলোকের বিবাহ দাসিত্ব, প্রতি শ্মশানে গেলে আমাকেও সঙ্গে যাইতে হইবে, বিবাহ শ্রীলোকের একমত ধর্ম সোপান, সাগরের বাসনা, পৃথিবী সুন্দর, রমণী সুন্দর, পৃথিবী সুন্দর, ধনী সুন্দর। আচ্ছা, কুলিনের সন্তান, 2 সংসারের আপত্তি কি, সে কেবল কাঁদিল না। এই কটা লাইন আমি দিয়ে রাখলাম, এই কটা লাইনকে একটু চেষ্টা করো পড়ে রাখার। এবং বাকি যে প্রশ্নগুলো তোমাদের আমি বলেছি সেই প্রশ্নগুলোকে তোমরা একটু ঝালিয়ে নিও, এবং 5 নম্বরের প্রশ্নগুলো চেষ্টা করে একটু বেশি করে যাওয়ার। এরপর চলে আসি দ্বিতীয় মডিউলে আছে তোমাদের উপন্যাস পদ্মা নদীর মাঝি থেকে তোমরা সবার প্রথম রেডি করো। পদ্মা নদীর মাঝি উপন্যাসে যে বৃত্তিজীবন এবং নিম্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রা বর্ণিত হয়েছে তার বিস্তারিত পরিচয় দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের সমাজ চেতনার পরিচয় দাও। পদ্মা নদীর মাঝি উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মা নদীর ভূমিকা, হোসেন মিয়া চরিত্র, কপিলা চরিত্র। আর পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবেরের যে জীবন সংগ্রাম। এই কটা প্রশ্নকে তোমরা একটু ভালোভাবে দেখে যেও, এখান থেকেই কোশ্চেন তোমরা কমন পাবে। আর একটা প্রশ্ন, এই পদ্মা নদীর মাঝি উপন্যাসে হোসেন মিয়ার গানের তাৎপর্য কতখানি। তোমরা এই চরিত্রগুলোকে করে যাও, হোসেন মিয়া চরিত্র, কুবের মাঝির চরিত্র, কপিলা চরিত্র। তোমাদের কপিলা চরিত্রটা বেশি ইম্পর্টেন্ট, কুবেরের জীবন সংগ্রাম। আর পদ্মা নদীর মাঝি উপন্যাসে বৃত্তি জীবনের যে নিম্ন শ্রেণীর মানুষের যে জীবনযাত্রা,
আর নামকরণের সার্থকতা, এই প্রশ্নগুলোকে একটু ভালোভাবে দেখে যেও। এই উপন্যাস থেকেও আমি তোমাদের বলি 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের দিয়েছি তোমরা একটু চেষ্টা করো সেই প্রশ্নগুলোকে রেডি করে যাওয়ার, কারণ এত বড় একটা উপন্যাস থেকে 5 নম্বরের কোশ্চেন প্রেডিক্ট করে দেওয়াটা খুব টাফ ব্যাপার। তো যে 10টা প্রশ্ন আমি রেখেছি তোমরা একটু দেখে যাও, এখান থেকে আশা করছি একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবারে আসি ছোট গল্প। ছোট গল্প থেকে তোমাদের জন্য এবারে সব থেকে বেশি যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তোমরা দেনা পাওনা, আগে বলে নি, দেনা পাওনা, মণিহারা, এক রাত্রি, অতিথি আর ল্যাবরেটরি, এই 4টে গল্পের বড় প্রশ্ন তোমরা ভালোভাবে রেডি করো। এখান থেকে তোমরা 2টো গল্প প্রশ্নকে রেডি করো। দেনা পাওনা গল্পে নিরুপমার চরিত্র, দেনা পাওনা গল্পে নিরুপমার চরিত্র, আচ্ছা সে ইতিহাস গোপন থাকাই ভালো, ইতিহাসটি কি? এই দুর্ঘটনার অন্তঃপুরে একটা কান্না পড়িয়া গেল, দুর্ঘটনাটি কি? এই কান্নাটি শুরু হওয়ার কারণ কী ছিল এবং শেষ হয়েছিল কিভাবে? আর ওই রামসুন্দরের যে চরিত্র, নিজের কন্যার ওপর পিতার যে স্বাভাবিক অধিকার আছে তা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে, এই উক্তি কার? এর মধ্যে দিয়ে সমাজ ব্যবস্থার যে দিকটি আভাস পেয়েছে তা আলোচনা করো। মেঘরৌদ্র একটু কঠিন, গল্পটা যদি পড়ো মেঘরৌদ্র গল্পে শশীভূষণের চরিত্রটা একটু দেখে যেও। মণিহারা থেকে পড়ো অতি প্রকৃতির গল্প হিসাবে রবীন্দ্রনাথের মণিহারা গল্পের সার্থকতা, একটা প্রশ্নই করো। এক রাত্রি থেকে এক রাত্রি কবিতা ও কাহিনী অবলম্বনে গতি প্রকৃতির বিন্যাস কতখানি তাৎপর্যপূর্ণ, প্রেমের অনিঃশেষে মাধুরীর বর্ণছটায় দীপ্ত হয়েছে এক রাত্রির গল্পটি আলোচনা করো। শুভা পড়তে হবে না, শুভা থেকে তোমাদের 5 নাম্বার প্রশ্ন আসবে, আর নিশিতে থেকে তোমাদের 5 নাম্বার প্রশ্ন আসবে, আগে থেকে বলে রাখলাম। অতিথি থেকে প্রশ্ন করো প্রকৃতি এবং ব্যক্তির পারস্পরিক নিবিড় সম্পর্কের ছবি রবীন্দ্রনাথ এঁকেছেন অতিথি গল্পে, তারাপদ হয়ে উঠেছে তার অসামান্য উদাহরণ, তোমার অভিমতের সাপেক্ষে যুক্তি দাও। অতিথি গল্পে একদিকে রয়েছে সুখ দুঃখ হাসি কলহ ভরা বাস্তব জীবন, অন্যদিকে উন্মুক্ত প্রকৃতির নিরন্তর হাতছানি, দুই দ্বৈত সাধনে গল্পটি শ্রেষ্ঠত্বের সীমা স্পর্শ করেছে, বক্তব্যটি বিশ্লেষণ করো। ল্যাবরেটরি গল্পের নামকরণ সার্থকতা আর সৈনী চরিত্র, এই প্রশ্নগুলো তোমরা একটু বড় প্রশ্ন আকারে এবং 5 নম্বরের প্রশ্ন আকারে যে গল্পগুলো বললাম একটু দেখে যেও। ডিএসসিসি 5 এবং ডিএসসিসি 6-এর কোশ্চেন তোমরা যেমন কমন পেয়েছো, ডিএসসিসি 7-এর কোশ্চেনে 100% কোশ্চেন কমন পাবে, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। যারা ভিডিওটা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো, আমি ভিডিও পাঠানোর সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।